আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি আইসিটির ওয়েব ডিজাইন পরিচিতির চমৎকার 16 নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের এই 16 নাম্বার লেকচারে আমরা আমাদের যেই বিগত টপিকটা ছিল ওয়েবসাইট পাবলিশিং, সেই ওয়েবসাইট পাবলিশিংয়ের আমরা আজকে স্পেশাল বোর্ড পরীক্ষা আসা সিকিউ সলভ করব। আমরা গত যে লেকচার ছিল সেই লেকচারে আলোচনা করেছিলাম যে ওয়েবসাইট পাবলিশিং আসলে কি এবং ওয়েবসাইট পাবলিশিং করতে আমাদের কি কি বিষয় জানতে হবে, কি কি বিষয় মুখস্থ করতে হবে। আমি এই বইটা থেকে তোমাদের পড়াইছিলাম বা বুঝাইছিলাম। তো আজকে আমরা এই যে টপিকটা পড়ছি, গতকাল বেসিক আলোচনা করছি, এর উপর ভিত্তি করে আমরা কি করব, প্র্যাকটিস করব। দেখব যে আমাদের এখান থেকে প্রশ্ন পরীক্ষা কীরকমভাবে আসে, দেন আমরা পরীক্ষা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আজকে আদিবা জয়েন করছো, খুশি হলাম। তো সব কিছু ঠিক থাকলে এভাবে জয়েন করার চেষ্টা করো। সুবর্ণা আসো। ওকে, তাহলে আমরা এখন প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসটা আমরা মূলত গাইড থেকেই করি। তো আমি তোমাদের জন্য নিউটন যে গাইডটা বলছিলাম সেই গাইডটাই তোমরা ব্যবহার করবা বা কিনবা, যারা কিনো না কিনিও, আর যাদের কাছে আসে তো তারা চাইলে বে করতে পারো। তো আমরা দেখব ধারাবাহিকভাবে আমাদের পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন কিভাবে আসছে। আমরা প্রথমত উদ্দীপক পড়ব, দেন আমরা প্রশ্ন পড়ব, এরপরে হচ্ছে আমরা সমাধানের দিকে ব্যাখ্যা দিয়ে দেখব। তো এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা দুইটা পার্টে রেকর্ড করব, কারণ হচ্ছে আমাদের এই ক্লাসটা রেকর্ড অংশটা আমার মেমোরি স্পেস কম দেখে আমার ক্লাসটা কিছু অংশ আমরা প্রথম দিকে নিয়ে রেকর্ড করে দেন আমরা পরবর্তী অংশটা আবার রেকর্ড শুরু করব। ঠিক আছে? তো একটু মনোযোগ দিয়ে দেখো, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা আমাকে জানাও। আচ্ছা মিথিলা, আমি একটু জানাও মিথিলা, তোমাকে দেখতে শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা বুঝতে প্রবলেম হচ্ছে কিনা? তোমাকে নেট ঠিক আছে? স্যার নেট একটু ডিস্টার্ব দেয়, তারপর আটকে থাকে, কথা শোনা যায় বাট স্ক্রিন অফ থাকে, কিংবা ধরেন যেটা তুমি দেখাইছিলেন ওই জায়গায় আটকে থাকে। বুঝছি। এখন আমাকে জানাও, বা যদি সমস্যা হয় লিঙ্ক কেটে দিয়ে আবার ওয়াইফাই বন্ধ করে আবার অন করে ইয়া করবা, যদি এরকম সমস্যা ফেস হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, তো জয়েন করছো শাওমি 24। হ্যাঁ, তোমার নামটাই বলো তো, তোমার নামটা জানি না। হাসান জুবাইর আসো, থ্যাংক ইউ। হ্যাঁ, শাওমি 24 জয়েন করছো একটু আগে। তোমার স্পিকার অন হয়েছে, কথা বলতে পারো বা তোমার নামটা বলতে পারো। ওয়ালাইকুম সালাম শিমলা। হ্যাঁ, SMS এ সালাম দিয়েছো অনেকে। জি, আমার নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমার নামটা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম হচ্ছে আসিফ আহমেদ। আসিফ। আচ্ছা আসিফ, এইচএসসি কত ব্যাচ? আমার নাম হচ্ছে আসিফ আহমেদ। আসিফ এইচএসসি কত ব্যাচ? আমি এসএসসি 28 ব্যাচ। মানে এইচএসসি 28 ব্যাচ? 28। আচ্ছা, তো আসিফ হচ্ছে তুমি সায়েন্স কমার্স আর্টস কোন গ্রুপে? আমি পড়াশোনা করার ইচ্ছা আর্টস নিয়ে পড়তেছি, বাসায় অলরেডি বই আছে, ওগুলাই রিভাইজ দিতেছি, পড়তেছি ওগুলাই। আচ্ছা, থ্যাংক ইউ। তো তুমি আমার সাথে একটু মেসেঞ্জারে এখনই SMS দাও বা হোয়াটসঅ্যাপে SMS দাও, তোমার সাথে পরে যোগাযোগ করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, এখনই দিও। ওকে। কি আজকে মৌমিতার খবর নাই? মিথিলা, মৌমিতাকে SMS দাও তো, বলো যে জয়েন করো, স্যার তো লিঙ্ক দিয়ে বসে আছে, তুমি এখন আসো নাই। আচ্ছা, তো আমি বে করতেছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হাসান বলো। হাসান জুবাইর। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, যে ক্লাসগুলো আইসিটি, হ্যাঁ আইসিটি বিষয় হবে। তো যেটা তোমার মিস হয়েছে ক্লাস রেকর্ড দেখে নিও, আমি দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা মিথিলা, মৌমিতার সাথে যোগাযোগ করে একটু দেখো তো আসতে পারে কিনা, এখনো তো জয়েন করে নাই। ওকে SMS আমি দিছি যদিও ইনবক্সে। মিথিলা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, মেসেজ দিছি, আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন যাচ্ছি আমাদের হচ্ছে যে প্রশ্ন সমাধানে দিয়ে যাবো। দুঃখিত একটু দেরি হওয়াতে। তো আমরা প্রথমত বোর্ড পরীক্ষার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। বোর্ড পরীক্ষার দেখি কিভাবে প্রশ্ন আসছে।
তো একটু ওয়েট করো, আমি বে করতেছি প্রশ্ন। হ্যাঁ, জাস্ট একটু ওয়েট। যাদের কাছে গাইড আছে তোমরা বে করে রাখতে পারো। আমরা 24 সালের প্রশ্ন দিয়ে শুরু করব। 24 সালের প্রশ্ন থেকে আমাদের কি আসে, HTML এর যে অংশটা আমরা পড়েছিলাম সেটা আসে আর কি। তো একটু ওয়েট করো, আমি একটু বের করতেছি, একটু সময় লাগতেছে হালকা, জাস্ট ওয়েট সামটাইমস। আচ্ছা, হ্যাঁ, তো আমরা এখন যশোর বোর্ড 2024 সালে আসা যে প্রশ্ন, সেই প্রশ্ন দিয়ে আমি শুরু করতেছি, মনোযোগ দিয়ে দেখবা। এই হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে 19 নং গাইড, হচ্ছে 332, নতুন যে গাইড আমাদের আছে নিউটনের পাবলিকেশন সেটা। কথা হচ্ছে এটা কিন্তু আমাদের আজকে ফার্স্ট প্র্যাকটিস, এখন এটা আমাদের তো বুঝতে হবে, তাই না? এখানে অনেক কিছুই আমরা দেখবো, শিখবো, জানবো, এবং উত্তর করার নিয়মটাও আজকে আমরা শিখবো। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা শুরু করি যেখানে ছিলাম। দেখা যাচ্ছে মেবি সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ আশা করি। যদি দেখতে সমস্যা হয় কোথাও অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? আর প্রশ্ন থাকলে লগে লগে বলবা। ওকে, তো দেখেন আমরা শুরু করি। মিথিলা যদি গাইড থাকে বের করে রাখতে পারো। এখানে বলতেছে যশোর বোর্ড 24 সাল আসার প্রশ্ন। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা বক্স লেখা আছে, এটা হচ্ছে HTML এর একটা ফরম্যাট। আচ্ছা, এরপরে লেখছে এখানে গহনঙে যে উদ্দীপকটি, এটা হচ্ছে উদ্দীপক আর কি। উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো। 4 নাম্বারের জন্য প্রশ্ন করা হয়েছে। গহনং, আমাদের সবসময় HTML-ই থাকবে এরকম কথা নাই। HTML অধ্যায় যে শুধু HTML দিয়েই থাকবে, গহ থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যেমন এই প্রশ্নটা আদিবাও খেয়াল রাখো, এই প্রশ্নটায় 4 নাম্বারের জন্য গহনঙে একটা প্রশ্ন করছে, শুধুমাত্র ব্যাখ্যামূলক। এখানে কোনো HTML করতে হবে না, গহনঙে কোনো HTML লেখার প্রয়োজন নেই, শুধু ব্যাখ্যা দিয়ে উত্তর করলেই 4 নাম্বার পাওয়া যাবে। তবে ব্যাখ্যাটা লিখতে হবে একবারে পারফেক্ট। ব্যাখ্যা লিখতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে ফেলি তাহলে নাম্বার 4 দিবে না। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ওয়েবসাইট পাবলিশিংয়ের যে 4টা ধাপ ছিল, আমি সিস্টেকের বই থেকে তোমাদের পড়াইছিলাম, ব্যাখ্যা দিয়ে বুঝাইছিলাম। সেই 4টা ধাপই তোমাকে লিখতে হবে। এখন কথা হচ্ছে এই 4টা ধাপ যদি তোমার বইতে সুন্দর করে সাজানো লেখা না থাকে, আমার ওই ছবিটা নিও, আমি যেই বইতে পড়াইছিলাম এই ছবি দিয়ে আমি যেভাবে তোমাদের বুঝাইছিলাম আমার কথাগুলো কিছু কিছু অংশ নোট করে একটা আলাদা নোট খাতায় তুমি এটা লিখে রাখতে পারো। সবার বইতে আসলে সুন্দর করে সাজানো থাকে না, কারো বই একটু ভালো লেখা থাকে, কারো বই একটু অসুন্দরভাবে থাকে, কিন্তু মেন কথা হচ্ছে সুন্দর করে সাজায় লিখতে হবে। এখন আমি তোমাদের প্রশ্নটা বুঝাই দিই। আমাদের যে উদ্দীপকটা আছে এটা একটা ওয়েবসাইট তৈরি করা একটা প্রক্রিয়া দেওয়া হয়েছে, বা মনে করো এটা একটা ওয়েব পেজ তৈরি করা হয়েছে। এখন এই ওয়েব পেজটা ইন্টারনেটে আমরা দিতে চাই বা ছাড়তে চাই। তো একটা ওয়েব পেজ তৈরি করার পর বা ডিজাইন করার পর যদি আমরা ইন্টারনেটে প্রদর্শন করতে চাই তাহলে আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি সবাইকে আবার বলতেছি, একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট যখন ডিজাইন করে তৈরি করা হয় সেটা কিন্তু লগে লগে ইন্টারনেটে পাওয়া যায় না। ইন্টারনেটে সেই ওয়েবসাইট বা ওয়েব পেজকে পাওয়ার জন্য, খুঁজে পাওয়ার জন্য আমাকে যেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে বা যে প্রক্রিয়ার অবলম্বন করতে হবে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং বা ওয়েব পেজ পাবলিশিং, যেটা আমরা গত ক্লাসে বেসিক আলোচনা করেছিলাম। আমার এই কথাটা কি সবাই ভালো করে বুঝতে পেরেছ? ওয়েবসাইট পাবলিশিং কথা কি বুঝতে পেরেছ? আমাকে জানাও প্লিজ, রেসপন্স করতে হবে। জি স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে এখানে তো কোনো ডিজাইন দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে ঝিকিমিকি লাল, নীল, বেগুনি, সবুজ, হলুদ, কমলা, এগুলো কি রংমং দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। মনে করো এটাই হচ্ছে একটা ডিজাইন, একটা ওয়েবসাইটের ডিজাইন এভাবেই হয় মনে করো। এখন এই ওয়েবসাইটটাকে তুমি ইন্টারনেটে ছাড়তে চাচ্ছ, তো কি করতে হবে? অবশ্যই তোমাকে কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে, সেইগুলোর নাম হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। তো আমাদের গহনঙে আসলে বলে নাই যে উদ্দীপকের যেই ওয়েব পেজ বা ওয়েবসাইটটা আছে এটা ইন্টারনেটে প্রদর্শন করার জন্য ওয়েবসাইট
পাবলিশিংয়ের ধাপগুলো লিখো বা ওয়েব পেজ পাবলিশিংয়ের ধাপগুলো লিখো, এটা বলে নাই। বলছে কি প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো। এখন এই প্রয়োজনীয় পদক্ষেপ লাইনটা দ্বারাই তোমাকে বুঝতে হবে এটা আসলে ওয়েবসাইট পাবলিশিংয়ের কথাই বুঝাইছে। কি বললাম? প্রয়োজনীয় পদক্ষেপ। একটা ওয়েবসাইট বা ওয়েব পেজকে ইন্টারনেটে রাখার জন্য, ইন্টারনেটে দেখানোর জন্য যেই পদক্ষেপ গ্রহণ করতে হয় তার নামই হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিং। মিথিলা, আমার কথাগুলো ক্লিয়ার শুনতেছো, দেখতেছো? আমাকে জানাও তো এবার, ঠিক আছে মিথিলা? জি স্যার। ওকে, মৌমিতা জয়েন করছো, থ্যাংক ইউ। সমস্যা নেই, দেরি হয়েছে, আমি অপেক্ষা ছিলাম যাতে তোমরা আসতে পারো ইজিলি। তো যেটা বলতেছিলাম, একটা ওয়েবসাইট ওয়েব পেজকে ইন্টারনেটে দেখানোর জন্য আমাকে যেই পদক্ষেপটা গ্রহণ করতে হয় তার নামই হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। ওকে, বুঝে ফেললাম। চলো আমরা এখন উত্তরটা লেখার প্রসেস দেখি। সৃজনশীল লেখার নিয়ম আমি তোমাদেরকে বিগত কয়েকটা ক্লাসে পড়াইছি, আজকেও আমি আবার বলতেছি কিভাবে লিখবা। প্রথমে মূল কথা লিখতে হবে। মূল কথাটা কি? মূল কথা হচ্ছে উদ্দীপকটা একটা ওয়েব পেজও হতে পারে বা ওয়েবসাইটও হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি বক্স আকারে লেখা আছে। তো উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপের নাম হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিং। সবাইকে বলতেছি, মৌমিতা, মিথিলা, তোমরা সবাইকে বলতেছি, তোমরা যদি এই লাইনটা না লেখো 1 নাম্বার কেটে রাখা হবে। কথাটা আমি রিপিট করলাম, যদি তোমরা মূল কথাটা না লিখে ব্যাখ্যা দেওয়া শুরু করো ডাইরেক্ট, তুমি 1 নাম্বার পাইবা না। এটা সৃজনশীল লেখার নিয়ম। আমরা জানি এমনিতেই আমাদের ব্যাখ্যামূলক যে উত্তরগুলো হয় সেগুলোতে আমরা নাম্বার ভালো পাই না, কারণ আমরা লিখতে পারি না। আমরা তো ম্যাথমেটিক্স অংশের উত্তরগুলো কাঁচা কাঁচা নাম্বার, পাকা পাকা নাম্বার পাই, একবারে 3 পাই, 4 পাই, আমাদের নাম্বার কাটে না। HTML করলে 3 দেওয়া হয়, 4 দেওয়া হয়, কিন্তু এই যে বাংলা কথা দিয়ে যে উত্তরগুলো লিখতে হয় সেগুলো তো আমরা 4 পাওয়া খুবই কষ্টকর। এই জন্য আমাদের সৃজনশীলের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হয়। তো এই জন্য আমি তোমাদের বললাম, যেহেতু এটা আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন, সৃজনশীল নিয়মে লিখতে হবে। তো সৃজনশীল নিয়মে লেখার নিয়ম কি? প্রথমে লিখতে হবে জ্ঞানমূলক উত্তর। জ্ঞানমূলক উত্তরটাই হচ্ছে প্রথম বাক্য, অর্থাৎ উদ্দীপকের ওয়েব পেজটা ইন্টারনেটে ছাড়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে হয় তার নাম হলো ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিং, ওয়েবসাইট পাবলিশিং। এই লাইনটা লিখলেই তুমি 1 নাম্বার পেয়ে গেছো, আর না লিখলে 1 নাম্বার কেটে দেওয়া হবে। সবাই কি আমার কথাটা বুঝতে পারছো? লেখার নিয়মটা বুঝতে পারছো? আমাকে জানাও। আচ্ছা, এরপরে বলবো মেইন কাজ, অর্থাৎ ওয়েবসাইট পাবলিশিং করার জন্য গত লেকচারে যত সুন্দর করে বুঝাইছিলাম 4টা পয়েন্ট, সেভাবে লিখবা। কিন্তু দেখো এখানে খুবই ছোট ছোট লিখছে, এগুলো লিখলে না আসলে পেজ বড় হবে না, কমপক্ষে 2 পৃষ্ঠা লিখতে হবে। এটা এখানে যেগুলো লিখছে এগুলো লিখলে 1 পেজও হবে না, তো 2 পেজ লিখতে হবে। এই জন্য আমি বলছি ওই যে বই থেকে পড়াইছিলাম সেখান থেকে কিছু নিবা তথ্য, তোমার বই থেকে নিবা কিছু তথ্য, এবং আমি যে বলছি এগুলো লিখবা। সব মিলা জিলা 2 পৃষ্ঠা যাতে হয় ওই লিখতে হবে, আদারওয়াইজ নাম্বার কম পাবা। তো লিখতেছি, ওয়েবসাইট পাবলিশিং করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করতে হয় তা নিচে দেওয়া হলো। 1 নাম্বার ধাপ, ডোমেন নেম রেজিস্ট্রেশন। যদিও আমরা এটা পড়ছিলাম পরবর্তী ধাপে, প্রথম কাজ ছিল আমাদের কি ডিজাইন করা, তো একটা আগে পরে দিলে কোনো সমস্যা নেই, দিলেই হয়। ডোমেন নেম রেজিস্ট্রেশন করা, সুন্দর একটি নাম যা সহজেই মনে রাখা যায় এবং অর্থবোধক হয় তা নির্বাচন করতে হবে, এবং সেই নামের রেজিস্ট্রেশনও করতে হবে। তুমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ বা তৈরি করছো মনে করো, কিন্তু সেই ওয়েবসাইটের নাম হচ্ছে হজ বরল, বা কি বলা যায়, সেই ওয়েবসাইটের নাম সুন্দর না, আগডুম বাগডুম, মনে করো তোমার ওয়েবসাইটের নাম কি আগডুম বাগডুম। এখন আগডুম বাগডুম ওয়েবসাইট নাম দিয়া যদি কেউ সার্চ দেয় তাহলে কি বুঝবে তোমার আসলে কি সম্পর্কিত, বিজনেস সম্পর্কিত, লেখাপড়া সম্পর্কিত, নাকি অন্য কোনো কিছু? তো এই যে আগডুম বাগডুম নাম দিয়ে যে শুরু করছো ওয়েবসাইট, এটা কি সুন্দর একটা নাম হইল? কখনো না। এখন সুন্দর নাম দিলে কিন্তু মানুষ তোমার ওয়েবসাইটটা ভিজিট করবে, আদারওয়াইজ ভিজিট করবে না, বলবে যে একটা ওয়েবসাইটের নামই ঠিক নাই, তো এই ওয়েবসাইটে যারা কাজ করে বা যারা বিজ্ঞাপন দেয় তাদের প্রোডাক্টগুলো অবশ্যই 2 নাম্বার, ভালো না, তো এই সকল ওয়েবসাইট মানুষ ব্যবহার করতে চায় না। তো এই জন্য আমার কী করতে হবে, একটা সুন্দর নাম দিতে হবে, যেই নামটা দেখলেই মানুষ কি হয়,
আকৃষ্ট হয়, তোমার ওয়েবসাইটে ভিজিট করে, কাস্টমার বাড়বে, প্রোডাক্ট কিনবে, বিজনেস লাভবান হবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? মন থাকবে? আচ্ছা, এরপরে হ্যাঁ, এরপরে 2 নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে 2 নাম্বারটা কি, যে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। তো ওয়েব পেজ ডিজাইন করতে হবে এটা আমরা জানি। এক্ষেত্রে প্রফেশনাল ওয়েব ডিজাইনারদের সহযোগিতা নিলে ভালো হয়, কারণ তুমি নিজে তো ডিজাইন করতে পারবা না। উল্টোপাল্টা ডিজাইন করলে কি সুন্দর হবে ওয়েবসাইট? হবে না। তো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা টাকা পয়সার বিনিময়ে তোমার ওয়েবসাইটে ডিজাইন করে দিবে, গ্রাফিক্স করে দিবে। এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। ধাপ 2 শেষ। ধাপ 3, ওয়েব সার্ভারে পেজ হোস্টিং করা। ওই যে হোস্টিংয়ের কথা বলছিলাম গত ক্লাসে। তো ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব পেজ ডিজাইন সম্পন্ন করার পর ওয়েবসাইট বা ওয়েব পেজগুলোকে নির্ভরযোগ্য কোনো সার্ভারে হোস্ট করতে হয়। এক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান টাকার বিনিময়ে তোমাকে হোস্টিং সার্ভিস প্রদান করবে, এটাও পড়ছিলাম গত ক্লাসে। সর্বশেষ ধাপে পড়ছিলাম সার্চ ইঞ্জিনের মধ্যে তোমার ওয়েবসাইটটা তালিকাভুক্ত করা। তো এই ধাপটি অত্যাবশ্যকীয় নয়, এটা অপশনাল। ওয়েব পেজ বা ওয়েবসাইটটিকে আরও বেশি ভাইরাল করার জন্য বা প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হবে। এ হচ্ছে 4টা ধাপ। এই 4টা ধাপ দিলেই আমার ওয়েবসাইট পাবলিশিং কমপ্লিট। রেকর্ড ক্লাসটা আমি এখানে সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের এই অংশে আমরা এখন রেকর্ড চালু করে পরবর্তী অংশটা আবার স্টার্ট করতেছি। তো আমরা এখন যেই প্রশ্নটার মুখোমুখি হচ্ছে এটা একটু ভয়ঙ্কর প্রশ্ন। এই প্রশ্নটা আসছিল দিনাজপুর বোর্ড 2024 সালে। তো এই প্রশ্নটা দেখে হয়তো তোমাদের অনেক মাথা টাথা ঘুরাবে, মানে সমাধান দেখলে মাথা ঘুরাবে আর কি। আমি দেখাবো একটু পরই। আগে উদ্দীপকটা একটু দেখো ভালো করে। হ্যাঁ, দৃশ্যকল্প 1-এর মধ্যে লিখছে এই যে কয়েকটা ট্যাগ, HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে বডি ট্যাগ, আবার এগুলো ক্লোজ করছে। আর দৃশ্যকল্প 2-এর মধ্যে লিখছে ওয়েলকাম টু 2024, তারপরে ক্লাস, তারপর TCI, ICT কন্টেন্ট 1 to 10, অনেক কিছু লিখছে। আর একটা দুঃখজনক বিষয় কি জানো, এই যে প্রশ্নটা করছে না, এই প্রশ্নের গণং যেটা আর কি, গণং উত্তর যে এই অংশটার HTML যে এই অংশের উত্তর আমি তিনটা গাইডে 3 রকম পাইছি। এটা তো হচ্ছে নিউটন গাইড বর্তমান যেটা দিয়ে আমি তোমাদের পড়াচ্ছি। এই প্রশ্নটার শুধু এই HTML পার্টের উত্তর নিউটন গাইডে পাইছি একরকম, পাঞ্জারি গাইড দেখছিলাম সেখানে দেখছি এটার উত্তর আরেক রকম, আবার রয়্যাল গাইড দেখছি সে রয়্যাল গাইডে একই প্রশ্ন একই উদ্দীপক কিন্তু উত্তর আরেক রকম। এখন একটা কথা বুঝো যে একটা স্টুডেন্ট কোনটাকে সত্যি বলে চিনবে, নিউটনকে, পাঞ্জেরিকে নাকি রয়্যালকে? আসলে আমার মতে এই প্রশ্নটাই একটা অযৌক্তিক প্রশ্ন। যদিও কথাটা ওরকম বলে ঠিক না, গাইডের মাথা নষ্ট না, গাইডের মাথা নষ্ট না, আসলে এটা একটা নতুন কনসেপ্ট, HTML এর নতুন কনসেপ্ট। এই কনসেপ্টটার জন্য আসলে কোনো বইতেই, আমি যতগুলো বই পড়াই, 4টা বই ঘাইটা পড়াই, সিস্টেক বই, তারপর হচ্ছে তোমার অক্ষরপত্র বই, তারপর হচ্ছে নিউটন, আর একটা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই। আমি এখন পর্যন্ত এই 4টা বইয়ের বা অন্য যে কোনো বইও হোক, কোনো বইতেই না এই নিয়মটা সঠিকভাবে পাই নাই। এখানে যেই ট্যাগ দিয়ে প্রকাশ করা হবে, নিজে করলে আবার আরেকটা বের হবে। আচ্ছা, ঠিক বলছো তানিম, এটা হইতে পারে। তো বলি রহস্যটা কি, এই প্রশ্নটার যে একটা ঝামেলা, সেই ঝামেলাটা কি, এইখানে HTML করতে গেলে যে ট্যাগ দিয়ে কাজ করতে হবে সেই ট্যাগের নাম হচ্ছে লাইন ব্রেক ট্যাগ, লাইন ব্রেক ট্যাগ, BR ট্যাগ। এবং তোমার এখানে লাইন ব্রেক ট্যাগ যেটা আছে সেই লাইন ব্রেক ট্যাগটা আরেকটা অংশ আছে NBSP, @NBSP, এই ট্যাগ, 2টা ট্যাগ। এই 2টা ট্যাগ কীভাবে ইউজ করতে হবে এর নির্দিষ্ট কোনো মাপকাঠি দেওয়া নাই। আমাদের একটা HTML করতে গেলে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড যখন লেখার আগে বা পরে ফাঁকা জায়গা থাকে, সে ফাঁকা জায়গাগুলো লিখতে হয় NBSP দিয়ে, নন ব্রেকিং স্পেস ট্যাগ এবং BR ট্যাগ দিয়ে।
এখন কত ইঞ্চি ফাঁকা থাকলে, কত সেন্টিমিটার ফাঁকা থাকলে কতবার এনবিএসপি দিতে হবে, এটা নির্দিষ্ট কোনো মাপ যোগ কোনো বইতেই দেওয়া নাই, কোনো গাইডের মধ্যেও লেখা নাই। তো এই জন্য শুধুমাত্র এই একটা ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর নিউটন গাইডে একরকম, লেকচারে একরকম, নিউটন গাইডে একরকম, পাঞ্জাবিতে একরকম, আবার রয়্যালের মধ্যে আরেক রকম পাইছি। এ হচ্ছে মূলত সমস্যা। তো আমি তোমাদের দেখাই যে এইটার উত্তর সমাধানে কি দেওয়া আছে। এটা শুধু নিউটনের সমাধানে দেখাচ্ছে। নিউটনের সমাধানে তারা যেটা লিখছে তুমি দেখলে হয়তো মাথা ঘুরবে তোমার। এই হচ্ছে তোমার সমাধান। এই যে দেখো এখানে এনবিএসপি লিখছে কতবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। কোনো জায়গায় লিখছে এটা আবার 10 বার 15 বার 20 বার। আবার এখানে আবার অনেক ঝামেলা করছে। এখন কথা হচ্ছে একটা স্টুডেন্ট কিভাবে বুঝবে যে এখানে 19 বারই এনবিএসপি হবে, 20 বার হবে, 15 বার হবে। এই সমস্যাটার জন্য মূলত এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল, যার কারণে আমি এখন পর্যন্ত আসলে ঠিক মাথা ঘোরানোর মতোই প্রশ্ন, যার কারণে আমি এখন পর্যন্ত এটার সঠিক উত্তরের রহস্যটা আমি বুঝি নাই। আমি নিজে HTML বাচ্চাদের করাচ্ছি, তোমাদেরও পড়াচ্ছি, কিন্তু আমি এটার গবেষণা করে এখনও পাই নাই যে এটা সঠিক ব্যাখ্যাটা আসলে কি। আসলে এখানে যে এতগুলো এনবিএসপি দিছে এর কারণ হচ্ছে একটা ওয়ার্ড লেখার পর এর যদি কোনো একটা স্পেস থাকে, এগুলো হচ্ছে HTML ফরম্যাট। সুবর্ণা বলি 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছো তোমরা এগুলো দেখবা, এখন বুঝবা না, HTML কয়লে বুঝবা, HTML এখন তো যাই নাই। এগুলো হচ্ছে HTML করা একটা ফরম্যাট। এখন আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি এটা জাস্ট একটু খেয়াল করবা। বিষয়টা হচ্ছে আমরা তো জানি আমরা যদি HTML করি, মনে করো এটা হচ্ছে একটা HTML করার একটা ফোল্ডার, মনে করো এখানে কিছু ওয়ার্ড আমরা লিখতে চাচ্ছি। মনে করো আমি লিখব যে মাই নেম ইজ ইমরান। দেখো তো এই যে প্রথমে লিখতেছি মাই, MY মাই, মাই লিখে তারপরে আমি লিখব নেম, মাই নেম। নেম কথাটা আমি এখানে ফাঁকা রেখা অনেকটা লিখতেছি, NAME নেম। কথাটা একটু বুঝো, মাই নেম, মাই নেম ইজ ইমরান। এখন ইজ লিখতেছি আবার নিচে ইজ, আবার লিখতেছি ইমরান, EMRAN, মনে করো লিখছি। এখন দেখো তো যে মাই লেখার পর নেমের মাঝখানে কত ইঞ্চি ফাঁকা আছে, মনে করো এতটুকু। আবার ইজ লেখার পর ইমরানের মাঝখানে কতটুকু ফাঁকা আছে, অনেক বড়। এই ফাঁকা ঘরগুলো লিখতে হয় এই সিম্বল দিয়া, অ্যান্ড NBSP, এটাকে বলা হয় নন ব্রেকিং স্পেস ট্যাগ। এই যেগুলা অ্যান্ড NBSP, সবাই কি ব্যাপারটা বুঝছো? একটা ওয়ার্ড লেখার পর যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেটাকে এভাবে লিখতে হয়, বুঝছো? মমিতা, মিম, মিথিলা, বাকিরা যারা আছো এখন কথা হচ্ছে কোনো বইতেই আসলে দেওয়া নাই যে একটা ওয়ার্ড লিখে আর একটা ওয়ার্ড লেখার মাঝখানে কত ইঞ্চি ফাঁকা থাকলে কতবার NBSP দিতে হবে। 1 ইঞ্চি ফাঁকা থাকলে কয়বার NBSP হবে, 2 ইঞ্চি ফাঁকা থাকলে কয়বার NBSP হবে, বা 1 সেন্টিমিটার ফাঁকা থাকলে কতবার NBSP হবে। এটার সঠিক কোনো ব্যাখ্যা কোনো বইতেই দেওয়া নেই, কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে বাচ্চাদের করতে। এখন এক এক গাইড এক এক রকম, এখন কোনটা সঠিক বাচ্চারাও বুঝে না, আমরা যে পড়াই আমরাও বুঝি না। এ হচ্ছে অবস্থা, এ হচ্ছে লেখাপড়ার সিস্টেম। রহস্যটা কি বুঝছো আমি যা বলছি? এই হচ্ছে এই অঙ্কের এই প্রশ্নটার ঝামেলা। এখন কোনটা যে সঠিক এটা কোনো বইতেই লেখা নাই। আর আল্লাহ দিলে তো আমাদের একটা সুন্দর ICT বই আছে, বোর্ড থেকে প্রকাশ করা ICT বই, যে ICT বই পড়লে জীবন ICT বুঝাই যাব না, সে ICT পড়লে তো আরও আগে বাচ্চারা বুঝবো না। তোমরা কি জানো যে বোর্ড থেকে, শুধুমাত্র বোর্ড থেকে ছোট্ট একটা চিকন বই দিছে ICTর জন্য, এটা আবার কিনতে হয়েছে তোমাদের টাকা দিয়ে। তোমাকে কি কিনছো কেউ? ওই যে বাংলা ইংরেজি প্রথম পত্রের সাথে একটা ICT চিকন বই দিছে না, 3টা মিলে একটা বই কিনতে হয়। শুনতেছো আমার কথা?
বুঝতেছো? না স্যার কিনি না। কিনো নাই? কিনছিলাম কিন্তু স্টাডি করতে পরে ফিরে কিনছো হ্যাঁ, বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র আর আইসিটি একটা বই, তিনটা একসাথে কিনতে হয়েছে। যারা কলেজে উঠছো তারা তো কিনছো, তাই না? তো ওই যেই চিকন আইসিটি বইটা আছে না, সেই চিকন আইসিটি বইতে তুমি এগুলো জীবনও খুঁজেই পাবে না। কিন্তু সেই বইটা বোর্ড থেকে প্রকাশ করছে, কত নাম করে একটা জিনিস, বোর্ড থেকে প্রকাশ করা আইসিটি বই, কত ঝাঁকানাকা বই হবে। একবারে এটাকে ফালতু বই বলবো আমি, একবারে ফালতু। এই বই পড়া যদি কেউ পরীক্ষা দেয় নির্ঘাত সে আইসিটিতে ফেল করবে, আমি কনফার্ম। যদিও কথা বলা ঠিক না এরকমভাবে, কারণ এই যে বোর্ড থেকে প্রকাশ করা যে বই, সেই বইতে নাই কোনো আগা নাই কোনো মাথা। এই বই পড়া বাচ্চারা আইসিটিতে ভয় পাবে না তো কোন জায়গায় ভয় পাবে? বইয়ের মতো বই হচ্ছে এই যে এটা আইসিটির বই, বইয়ের মতো বই হচ্ছে এই যে এটা মাহবুবুর রহমান স্যারের বই, আইসিটি বই, এটাকে আইসিটি বই বলে। আর বোর্ড থেকে যে বই প্রকাশ করছে, আমার মানে মাঝে মধ্যে এমন মানে বকা দিতে ইচ্ছা হয়, যদি বকা দিতে পাই না, মনে চায় যে তাদেরকে যদি পাইতাম তাহলে আইসিটি বই লেখার নিয়ম তারা শিখাইতাম, যে আইসিটি বই এমনি লিখতে হয়। তাইলে সে বুঝতে পারতো যে আইসিটি বইটা লেখার নিয়ম কি, তারও একটু শেখা দরকার আইসিটি বই লেখার সিস্টেমটা কি। দিয়ে রাখে পোলাপাইন একটা জিনিস, পরীক্ষা দেয় আরেকটা জিনিস। পোলাপাইন তো পারবো না এমনিতেই। যেই বইগুলো মানসম্মত সেই বইগুলোতে তো তোমার এই জিনিসটা নাই, এই জিনিসটার ব্যাখ্যা সঠিক নাই। আর মেন বই তো দূরের কথা, মেন বই তো নাই কিছু, এটা তা থাকবো তো আরো দূরের কথা, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক সেম টু সেম সমস্যা কি জানো, ক্লাস 9-10 আইসিটি বই যেটা বোর্ড থেকে প্রকাশ করা হয়, সেই বইতেও নাই কিছু, একবারে জিরো। সেই বইটা দেখলে আমার কাছে ম্যাচ খারাপ লাগে। এই 9-10 আইসিটি বইয়ের জন্যই ইন্টারের পোলাপাইনদের আজকের এই দুর্দশা আইসিটিতে। একমাত্র একটাই কারণ, আর কোনো কারণ আমি খুঁজে পাই না। আমি যদি পারতাম আমি সবাইকে বলতাম, প্রয়োজন আমি ভিডিও করে ইউটিউবে দিব, ইউটিউব না ফেসবুকে ছাড়বো, সবাইকে মেনশন করে যে ইন্টারের বাচ্চারা পোলাপাইনরা আইসিটিতে ভয় পায় কেন, একটা দোষ 9-10 ওর আইসিটিতে ওই বইটা পড়ছে এই জন্য, এছাড়া আর কোনো দোষ নাই ওদের। আর এই বইটা কেন দেওয়া হয়েছে ওদের, যারা করছে তাদের বড় দোষ, তারা কেন এই বইটা বানাইছে। যদি বইটা বানাইতো, বইয়ের মধ্যে তোমার HTML এর কোনো অঙ্ক দেয় না, কোনো বাইনারি অঙ্ক দেয় নাই, তারপর হচ্ছে তোমার নাই কোনো প্রোগ্রামিংয়ের কোনো অঙ্ক, কিছু নাই, এই বুং বাং এই কথা সেই কথা আগডুম বাগডুম ইতিহাস পাতিহাস দিয়ে ভরা রাখছে, পুরো বইটা একবারে বিচ্ছিরি একটা জঘন্য রকম অবস্থা করে ফেলছে। তো এই বই পড়া পোলাপাইন আইসিটি তো মনে করো যে থুথু দিব, যে এইটা কোনো বই হয়, আইসিটি মানে তো পুরা জীবনটাই তেজপাতা। এটা সত্যি কথাই, কারণ যে বইয়ের নাই কোনো আগামাথা, যে বইয়ের নাই কোনো সৌন্দর্য, সেই বই পড়া না বাচ্চারা মজা পাইবো না টিচাররা মজা পাইবো। এখন এই কথাগুলো বলতে গেলে তো আবার আমরা ভালো না, আমরা অনলাইন শিক্ষক, অনলাইনে নতুন শিক্ষক জন্ম নিয়েছে, নতুন নতুন বিষয়ে বুলি দেয়, বাচ্চারা সে কথা শুই নাই লাফালাফি করে। শিক্ষামন্ত্রী নিয়ে কিছু বলবো না, কিন্তু যারা এই সেক্টরগুলো কাজ করে তাদের একটু জ্ঞান বিবেক থাকা উচিত এই বিষয়টাতে, যে হ্যাঁ আমরা যেই কারিকুলামটা নিয়ে কাজ করতেছি এই কারিকুলামটা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু সুন্দর। যদিও কথাগুলো ওরকমভাবে বলা আমার উচিত হয় নাই, কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই কারণে, বাচ্চাদের দুর্দশা দেখে, বাচ্চারা যে কেন আইসিটিতে ফেল করে, কেন আইসিটি তাদের কাছে কঠিন লাগে, এর একটাই কারণ, সিস্টেম সুন্দর না। 9-10 যে আইসিটি বই, সেই আইসিটি বইয়ের সিস্টেম একটু সুন্দর না। যদি সুন্দর থাকতো 9-10 থেকে বাচ্চারা আইসিটিতে ওয়াও হয়ে যেত, চমৎকার হয়ে যেত, একবারে পানির মতো সহজ আইসিটি বুঝতো। ওরা আইসিটি বই ছাড়া অন্য কিছু বই পড়তোই না, যদি আইসিটি 9-10 থেকে সুন্দর করে পড়ানো হইতো বাচ্চাদের, সিস্টেম যদি সুন্দর করে দিত সরকার। কিন্তু কি করছে, উল্টা কাজ করছে। আইসিটির মধ্যে নাই আগামাথা কোনো, না আছে সৌন্দর্য, না আছে পড়ার কোনো কোয়ালিটি, না পড়ায় পাই মজা আমরা, না বাচ্চারা পড়া পায় মজা। এই কারণেই বাংলাদেশের আইসিটির এই অবস্থা বর্তমানে এখনও চলতেছে। তো এই কথাগুলো আমি চাই যে একসময় ফেসবুকে যাতে বলতে পারি, যাতে সবাই বুঝে, সঠিক মেসেজ পায় যে কেন বাচ্চারা আইসিটিতে এত পিছিয়ে আছে, কেন আইসিটিতে বাচ্চাদের এত প্যারা লাগে, কেন আজকে এই দুর্দশা বাচ্চাদের। এই কথাগুলো যদি মন মতো বলতে পারি, যেমন সবাই যদি বুঝতে পারে, তাহলে আমার সার্থক যে হ্যাঁ আমি পারছি কিছু বুঝাইতে। যদিও কথাগুলো বলা মানে আমার গর্বের বিষয় না যে আমি আইসিটি পড়া দেখে আইসিটি ভালো জানি, এটা করলে ভালো ওইটা করলে ভালো, বিষয়টা এরকম না। আমার আইসিটি পড়ার অভিজ্ঞতা থেকে বলা যে হ্যাঁ, সিস্টেম যদি চেঞ্জ না করা হয় আইসিটি বইয়ের, তাহলে বাচ্চারা জীবন আইসিটি পড়া মজা জীবনও পাবে না। এটা হচ্ছে প্রকৃতপক্ষে বাস্তব কথা। আর এই কথাটা এখন পর্যন্ত আমি কখনো জায়গাতেই জানতে পারি না বা শুনতেও পাই না যে এই বিষয়টা নিয়ে কথা বলছে কেউ।
এটা হইতে পারে কোনো প্ল্যাটফর্মের মানুষ বা হইতে পারে কোনো কলেজের স্কুলের শিক্ষক, তাই না? মিথাইলা বলছে আপনি শিক্ষামন্ত্রী হলে ভালো হইতো। আরে আমি শিক্ষামন্ত্রী হইলে আর যাই হোক, কিন্তু কথা হচ্ছে আচ্ছা একজন বলছো যে 9-10 ICT বুক 0 নলেজ। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর উত্তর। আচ্ছা তোমরা বলছো, খুশি হলাম, কিন্তু আসলে কথাটা ওরকম না। তোমরা বলছো যে হ্যাঁ, সিস্টেম যদি সুন্দর হয় পড়ায়ও মজা পাওয়া যায়, বাচ্চারা পড়েও মজা পায়। সিস্টেম যদি বান্দর হয় তাহলে সেখানে লেখাপড়ার কোনো প্রশ্নই ওঠে না, এক কথায়। তো যাই হোক, আমার কথায় হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারো। যদি আমার কথায় কেউ মাইন্ড করে থাকো তাহলে আমি দুঃখিত। বা আমার কথা যদি এই ক্লাসে যদি কেউ দেখে থাকে শিক্ষা মন্ত্রণালয় বা এই পরিবেশে শিক্ষা মানে এডুকেশন পরিবেশে যদি কোনো জ্ঞানবান ব্যক্তি বা শ্রদ্ধেয় বড় কেউ আমার কথাগুলো শুনে থাকেন, তা আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এইভাবে কথাগুলো বলতে চাই না, কিন্তু সিস্টেমের অসুন্দরতার জন্য, বাচ্চাদের পেরেশানির জন্য, বাচ্চাদের দুর্দশার জন্য আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করতে হয়েছে। এ হচ্ছে আমার লাস্ট অফ এন্ডিং অফ কথা। ক্লাস আসলে শেষ হয়ে যাচ্ছে, দুঃখিত আজকে আমি বিষয় পড়াতে পারলাম না। ক্লাসের লিঙ্কটা আমাকে এখানে শেষ করতে হবে, কিছু মনে করো না। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকি অংশটা আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। রেকর্ড চলে যাবে, রেকর্ড সেভ করতে হবে, জায়গায় স্পেস কম, লিঙ্কটা চলে যাচ্ছে। হ্যাঁ, কিছু মনে করো না, আজকে এখানে রাখলাম। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে যাব, আগামীকাল আমাদের বাংলা দ্বিতীয় পত্র স্পেশাল ক্লাস। ওকে, তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।